বিরোধী সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার। টানা 1 ঘন্টা আমি আছি আতিফ আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তৃতীয় ধাপে 1000 ইউপিতে ভোট গ্রহণ চলছে। সহিংসতা রোধে বাড়তি সতর্কতা, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত 13। অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় 2 দিনের বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রায় প্রস্তুত না হওয়ায় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায় হয়নি আজ। আগামী 8 ডিসেম্বর নতুন দিন ধার্য। বাসে হাফ ভাড়ার দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভাড়া কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। এবং চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা পাকিস্তান। ওপেনার আবিদ আলীর 100 রান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে 1060টি ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 10টি পৌরসভায়ও। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৃতীয় ধাপের ভোটের লড়াইয়ে আছেন 50,146 জন প্রার্থী। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এ দফায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 569 জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 100 জন, সংরক্ষিত সদস্য 132 জন ও সাধারণ সদস্য 337 জন। জনগণের পাবলিক সেবা করবে, এগুলো প্রত্যাশা, আর কোনো কথা নেই। এরকম হলেই ভালো হয়, সুস্থভাবে। আগামীবার মতো যে ঝামেলা আসছেন, এবার সুস্থভাবে আসছে। পুলিশই ভালো সুন্দর করে ভোট নিচ্ছে, নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন নির্বাচনে যাতে কেউ সহিংসতা না করতে পারে, প্রত্যেক ভোটার যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোথাও যাতে কোনো সহিংস আচরণ না হয়। এদিকে টাঙ্গাইল, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ 5 জেলায় দুপক্ষের সংঘর্ষে 33 জন এর মধ্যে আহত হয়েছে। ভোট শুরুর পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে। সকালে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে বানিয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে 2 কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 2 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালীতে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। হামলা চালানো হয় ম্যাজিস্ট্রেটের গাড়িতেও। এদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আলমগীর হোসেন তার সমর্থকদের নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় অপর প্রার্থী খালেকুজ্জামান ও তার সমর্থকরা তাদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে 6 জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাটের মাত্রা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহতের খবর পাওয়া গেছে। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর ইউপিতে ব্যালট ছিনতাইয়ের সময় 3 জন, ফেনীর ছাগলনাইয়াতে কেন্দ্রে বিশৃঙ্খলার সময় 12 জন এবং যশোরের বাঘারপাড়ায় দেশীয় অস্ত্রসহ 1 জনকে আটক করেছে পুলিশ। ইউপি নির্বাচনের আরও খবর জানবো। এই মুহূর্তে চট্টগ্রাম ও বগুড়া থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতেই চট্টগ্রামের এলাকার খবর নিয়ে আহসান রিটন রয়েছেন। আহসান রিটন, একটু জানাবেন যে ভোটের তো আর খুব বেশি বাকি নেই, ঘন্টা 2-এর মতো আছে। একটু জানতে চাইবো এই মুহূর্তে সেখানে ভোটার উপস্থিতি কেমন এবং চট্টগ্রাম এলাকায় আজকে বিভিন্ন জায়গা থেকে যেমন সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল, চট্টগ্রামের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি? দেখুন, আমরা আজকে আসলে সকাল থেকে এই হাটহাজারীর বেশ কয়েকটি কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি। আমরা সবখানে দেখেছি আসলে কিছুটা মিশ্র অবস্থা আছে। আমরা কোনো কোনো কেন্দ্রে দেখেছি আসলে উপচে পড়া মানুষের ভোটারদের ভিড়, আবার কোনো কোনো কেন্দ্রে একেবারেই ভিড় কম ছিল, এমন একটি পরিস্থিতি আমরা সকাল থেকে দেখেছি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোলা
নাঙ্গলমোড়া নজর আহমদ সওদাগর ফুরকানি মাদ্রাসা। আপনি জানেন যে এখন আসলে দুপুরের সময় এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা দেখছি এখনো পর্যন্ত আসলে যে দুপুরের যে খর রোদ সেটিকে উপেক্ষা করে এখানে অসংখ্য নারী তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এবং এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি বলছেন যে আসলে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 660 জন। ইতিমধ্যে প্রায় 450 ভোট তারা সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ ভোটার উপস্থিতিটা আমরা বিগত কিছু আগের কিছু নির্বাচন যদি দেখি সেখানে আসলে ভোটার শূন্য যে কেন্দ্র দেখেছিলাম তার একটু বিপরীত চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রতিটি ভোট কেন্দ্রে দেখেছি কিছুটা মানুষের ভিড় ভাট্টা আছে এবং ভোটকে কেন্দ্র করে আশপাশের এলাকাও বেশ সরগরম আমরা দেখেছি। তবে আপনি সহিংসতার যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে আসলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আসলে নগরীর হাটহাজারীর বেশ কয়েকটি কেন্দ্রে সামান্য পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ছাড়া আসলে বড় রকমের সহিংসতার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমরা সেই সকাল 8টা থেকে এই হাটহাজারীর অসংখ্য কেন্দ্রে আমরা ঘুরেছি, আমরা সবখানে দেখেছি অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই যে ইউপি নির্বাচন সেটি নির্বাচিত হচ্ছে। আমরা বলে রাখি যে চট্টগ্রামে আজকে চট্টগ্রামের হাটহাজারী এবং রাঙ্গুনিয়া উপজেলায় মোট 26টি ইউনিয়নে যেই চেয়ারম্যান যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এই হাটহাজারীতে আমরা এই মুহূর্তে আছি। আমরা পাশাপাশি রাঙ্গুনিয়ার খবর নিয়েছিলাম, সেখানেও আসলে খানিকটা নির্বিঘ্নেই অর্থাৎ অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে দু একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা, সেটি হচ্ছে আসলে কেউ কেউ হয়তো বহিরাগত যারা তারা হয়তো ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছেন, তাদেরকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সরিয়ে দিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে খুব বড় রকমের রক্তক্ষয়ী কোনো সংঘর্ষের খবর আমাদের কাছে আসেনি, বেশ শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা হাটহাজারীর এই যে কেন্দ্র এটি চিত্রটি দেখলে আমরা বুঝতে পারি যে বেশ শান্তিপূর্ণ পরিবেশে এখানে যে ভোট সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এটি নিয়ে প্রিজাইডিং অফিসার আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে চট্টগ্রাম এলাকার অন্যান্য যে কেন্দ্রগুলোতে আপনি হাটহাজারীতে যেখানে আছেন তার আশপাশের অন্যান্য ইউপিতে যেখানে ভোট হচ্ছে আমরা বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি এবার বেশি দেখতে পাচ্ছি। অন্যান্য জায়গাতেও কি একই পরিস্থিতি, সবাইকে শান্তিপূর্ণভাবে উপস্থিত হতে পারছেন না, কোনো অভিযোগ আছে? না, আমরা আসলে এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে আসতে দিচ্ছেন না, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম কোন রকমের অভিযোগ পাইনি। আমরা যে কটি কেন্দ্র পর্যন্ত গিয়েছি সকাল থেকে সবখানে আমরা আসলে দেখেছি নারী যে ভোটার তাদের অবস্থান বেশ শক্ত অবস্থানে তারা আছেন। এবং আমরা এটি নিয়ে প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তারা আসলে প্রতিটি ভোটারকে কেন্দ্রে আসার জন্য যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছেন তারই ফলশ্রুতিতে নারীরা এগিয়ে আছেন। আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন যে একজন বয়োবৃদ্ধ মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তার যে ভোটটি সেটি শান্তিপূর্ণভাবে দিয়ে তিনি আসলে কেন্দ্র ত্যাগ করছেন। এরকমই হচ্ছে আজকের যে 26টি ইউনিয়নে যে নির্বাচন হচ্ছে প্রতিটি কেন্দ্রের অবস্থা আসলে এরকম একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেগুলো হচ্ছে পাল্টা দেওয়ার মতো ঘটনা আছে, সেগুলো আসলে খুব বেশি আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আজকের যে দুটি উপজেলা যে নির্বাচন হচ্ছে তার এই মুহূর্তকার পরিস্থিতি। আসানুর থাকুন আপনি আমাদের সাথে, আমরা একটু বগুড়া এলাকায় যাব, উত্তরবঙ্গের খবরাখবর জানবো। সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, একটু জানাবেন যে সকাল থেকে এখন পর্যন্ত যা ভোট গ্রহণ হলো কোথাও আসলে উদ্বেগজনক পরিস্থিতি হয়েছে কিনা? অন্যান্য সময়ের থেকে অন্তত এটা দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি অনেক বেশি এবং ভোটাররাই বলছেন যে মোটামুটি পরিস্থিতি খুব সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেসব জায়গা ঘুরলেন সেসব জায়গার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আজকে যে ভোটের পরিবেশ এবং কেন্দ্রগুলোর যে অবস্থান এবং এই অবস্থানের ভিতরে যে পরিবেশ সবগুলোই সন্তোষজনক বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া সদর, শাহজাহানপুর আর ধনুটের 260টি কেন্দ্রে আজকে ভোট নেওয়া হচ্ছে 27টি ইউনিয়ন পরিষদের, এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ এলাকাতেই এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং সবাই বেশ শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যে কয়টি কেন্দ্রে গেছি আমি প্রায় 15টা কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছি এবং সবগুলো কেন্দ্রে আমি নারী ভোটারদের উপস্থিতি দেখতে পেয়েছি তুলনামূলকভাবে বেশি। পুরুষ ভোটারদের পাশাপাশি নারীদের কাছেও আমি জানতে চেষ্টা করেছিলাম যে ভোটের ভেতরের যে পরিবেশ, কক্ষের ভিতরে তারা কেমন পরিবেশে ভোট দিয়েছেন। এরকম আমি 30 জনের সঙ্গে কথা বলেছি 3টি উপজেলায়, সবখান থেকে একই ধরনেরই তথ্য পেয়েছে যে খুব ভালো একটা পরিবেশ তারা পেয়েছেন। অনেকদিন পর নির্বাচনী কেন্দ্রে আসতে কোনো ভয় ভীতি তাদের কেউ দেখায়নি এবং নির্বাচন কেন্দ্রে ঢোকার পরেও তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছেন এবং এই পরিস্থিতি এখন পর্যন্ত বজায় রয়েছে বলে আমাকে
আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আর বগুড়ার শহর এবং শহরতলিতে যত ধরনের ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে ঘটার পরে যে আশঙ্কাটা ছিল, এখন পর্যন্ত সেরকম কোনো ধরনের দুর্ঘটনার খবরে আমরা পাইনি। কোথাও সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের কথা আমরা জানতে পারিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 10,000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 260টি কেন্দ্র এবং কেন্দ্রের আশেপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, রাখবার চেষ্টা করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে ভোটে সবার আগ্রহটা বেশ, বলা যায় যে বিগত কয়েকটি ভোটের তুলনায় আগ্রহ বেশি দেখতে পেয়েছি ভোটারদের মধ্যে, এবং সবাই বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফিরছেন। এবং সবার মধ্যে এই রকম একটা তৃপ্তির বিষয় আমরা দেখতে পেয়েছি যে খুব শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পেরে আনন্দিত, এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে মোট 27টি, এখানে ভোটার রয়েছে 5,36,000-এর কিছু বেশি, এবং সবাই যাতে ভোট দিতে পারে এই জন্য বেলা 4টা পর্যন্ত তো ভোট নেওয়াই হবে। এর বাইরেও যদি এনক্লোজারের মধ্যে কেউ 4টার পরেও আসে সে ভোটটিও নেবেন বলে প্রিজাইডিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন। হাজিবুর রহমান এবং আহসান লিটন, আপনাদের দুজনকে ধন্যবাদ। খুলনার তেরোখাদার মধুপুর ইউনিয়নে প্রতিপক্ষের পিটুনিতে আহত নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার মারা গেছেন। শনিবার রাত 11:30টায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে আজ ভোরে মারা যান তিনি। পুলিশ জানায়, মধুপুর ইউনিয়নের কোলাগ্রামের বাবুল শিকদার শনিবার রাতে একই গ্রামের দিনেশের বাড়িতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থী সমর্থক বাবর আলীর নেতৃত্বে 4 থেকে 5 জন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে রোববার সকালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এই ঘটনার পর হামলাকারীরা আত্মগোপন করেছে। তাদেরকে আটক করার জন্য অভিযান চলছে। অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেয়া এবং উদার নীতি গ্রহণ করায় আন্তর্জাতিক বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে আজ এসব কথা বলেন তিনি। বলেন, বিনিয়োগকারীদের সকল সুবিধা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে চলছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে আইন প্রণয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, আইটি পার্ক গড়া, ডিজিটালাইজেশন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জানান, অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেওয়ায় এরই মধ্যে নানা সুফল পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7%-এরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনঃবিনিয়োগের মাধ্যমে। আমরা অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলোতে $27 বিলিয়নেরও বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া সহ বিশ্বের 15টি দেশের 2332 জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বিনিয়োগের জন্য আমরা সম্ভাবনাময় 11টি খাত চিহ্নিত করে দিয়েছি। বিনিয়োগকারীগণ বাংলাদেশে এসব খাতে সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণেও সক্ষম হবে। শুধু সশরীরে নয়, শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। সম্মেলন থেকে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ প্রতিযোগিতা, ব্যবসায়িক পরিবেশের উন্নতি, অর্থনৈতিক অঞ্চলের সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে জানতে পারছেন বিনিয়োগে আগ্রহীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রায় প্রস্তুত না হয় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায় ঘোষণা হয়নি আজ। আগামী 8 ডিসেম্বর রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর আদালত। এর আগে বেলা 11:30টার দিকে 22 আসামিকে আদালতে তোলা হয়। গত 14 নভেম্বর এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্র ও আসামি পক্ষ। ওই দিনই রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন বিচারক। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা।
গত বছর 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। দেশে শান্তি ও স্থিতিশীলতা চাইলে দ্রুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি আরো বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ দিতে হবে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে 401 ধারার ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার। এই আইনেই খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের জীবনের সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের যদি সত্যিকার অর্থেই শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের বেগম খালেদা জিয়াকেই দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন না। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। লাইসেন্স ছাড়াই ভারী যান চালান ঢাকার 2 সিটি কর্পোরেশনের 90% চালক, উদাসীন কর্তৃপক্ষ। পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35,000 মানুষ, সরকারি তদারকির অভাবকে দায়। গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর আগে দাবি আদায়ে বেলা 12টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের 9 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান সহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারের ক্ষতিপূরণ, সারা দেশের সব সড়ক, নৌ ও রেল পথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণের দাবি তাদের। এদিকে শনিবার বাস মালিক শ্রমিকদের সঙ্গে বিআরটি এর বৈঠকে শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে শিগগিরই সিদ্ধান্তের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে বিআরটি এর চেয়ারম্যান। আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একজন ছাত্র হিসেবে, ধর্ষণ হত্যার বিচার সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেই খবর নিয়ে আমাদের সাথে সরাসরি আছে সেখান থেকে সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে ধানমন্ডি এলাকার পরিস্থিতি জানাবেন। আমরা দেখতে পাচ্ছি সড়কে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন। বলা চলে যে এই এলাকা পুরোপুরি অচল হয়ে গিয়েছে, খুব সীমিত পরিসরে গাড়ি চলছে আর বেশিরভাগ গাড়ি যানজটে আটকে রয়েছে। এর আগে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন, পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এই ধানমন্ডি 27-এর এই মোড়ে এসে অবস্থান নেন এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। তারা একদিকে যেরকম বিক্ষোভ কর্মসূচি করছেন, অন্যদিকে এই শিক্ষার্থীদের একটি অংশ লাইসেন্স চেক করছে বিভিন্ন গাড়ির, এবং যে সকল গাড়ির লাইসেন্স নেই সেই গাড়িগুলোকে মামলা করার জন্য এখানে কর্মরত যে পুলিশের সার্জেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, পরবর্তীতে তাদেরকে মামলা করে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের সকল বাসে হাফ পাস চালু করতে হবে এবং নটরডেম কলেজের যে শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত এই বিচারটি শেষ করার দাবি শিক্ষার্থীদের, নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবি, শিক্ষার্থীদের সড়কে যাতে তারা নিরাপদে চলতে পারবে সেটি নিশ্চয়তা দেওয়ার দাবি তাদের। এবং শিক্ষার্থীরা বলছে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছে এবং এই এক সপ্তাহের আন্দোলনে সাধারণ মানুষকে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি যদি বলি যে আজকে 2টি মোড় অবরুদ্ধ ছিল,
একটি এই ধানমন্ডির এই 27 নম্বরের মোড় এবং নীলক্ষেত মোড়ও প্রায় আধা ঘন্টার মতো সময়ের জন্য অবরুদ্ধ ছিল। এই অবরুদ্ধ থাকার প্রভাব পুরো রাজধানীতে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে পল্টন এলাকা, এই ধানমন্ডি এলাকা, এই শাহবাগ এলাকা সহ আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জরুরি কাজে ঢাকায় এসেছে, কিন্তু এই যানজটের কারণে তারা সেখানে যেতে পারছে না এবং আজকের যে কর্মসময় বিকেল 5টার মধ্যে তারা সেখানে পৌঁছতে পারবে কিনা সেটি তারা নিশ্চিত না। আর যদি না পৌঁছতে পারে তাহলে তাদের পুরো দিনটি পণ্ড হয়ে যাবে। এই যে গত কয়েকদিন ধরে তারা সড়কে নামছে, জনভোগান্তি, তীব্র যানজট, নানান কিছু হচ্ছে, কিন্তু এই কয়েকদিনের ভেতর আসলে শিক্ষার্থীদের প্রাপ্তি কি, আর এই মুহূর্তে তাদেরকে নিয়ে সরকারের চিন্তা ভাবনা কি, সর্বশেষ তাদের ব্যাপারে কি বলা হয়েছে? গত বৃহস্পতিবার নটরডেম কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। সেখানে সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন শেখ ফজলে নূর তাপস, তিনি শিক্ষার্থীদের কাছে আসেন এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সাথে তিনি একমত পোষণ করেন এবং তিনি বলেন যে এই দাবিগুলো মেনে নেওয়া হবে এবং নাইম যে সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় মারা গিয়েছে সেই গাড়িরটি যিনি চালাচ্ছিলেন সেই গাড়ি চালককে আটক করা হয়েছে এবং গাড়ির যে মূল চালক তাকেও এরই মধ্যে আটক করা হয়েছে। মামলার এজাহারে এই গাড়ির যিনি মূল চালক তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, দ্রুততম সময়ের মধ্যে এই চার্জশিট দেওয়া হবে। আর সিটি কর্পোরেশনের গাড়ির যে অব্যবস্থাপনার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে সেগুলো আর থাকবে না বলে সিটি কর্পোরেশনের মেয়র এই শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা সেই আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা কলেজে ফিরে গেছেন এবং গত 2 দিন তারা কিন্তু আন্দোলনে নামেননি। আজকে আমরা দেখছি যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং তারা এই দাবিগুলো জানাচ্ছেন। আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে শিক্ষার্থীদের দাবির সাথে তিনি একমত এবং এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবেন এবং তাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা কিছুক্ষণ আগে এখানে কর্তব্যরত যারা পুলিশ রয়েছেন সেই পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ বলছেন যে শিক্ষার্থীদেরকে পুরোপুরিভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তারা যে দাবিগুলো জানিয়েছে সেই দাবিগুলোর সাথে তারাও একমত। তবে তাদের পক্ষ থেকে একটি আহ্বান জানানো হচ্ছে, গাড়ির লাইসেন্স চেক করার যে দায়িত্ব সেটি কিন্তু শিক্ষার্থীদের নয়, সেটি পুলিশের। তাই এই কাজটি থেকে বিরত থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন কর্মসূচি চলছে এবং এই শিক্ষার্থীরা এই ধানমন্ডির 87 মোড়ে অবস্থান নিচ্ছেন। কিছুক্ষণ পর আমরা যে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি বেশিরভাগই স্কুলের ড্রেস পরা, একটু জানতে চাই এখানে কি শুধু স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা নাকি এদের সাথে আরো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন? না, এখানে বেশিরভাগই কলেজের শিক্ষার্থী, তারপরে স্কুলের শিক্ষার্থী রয়েছেন। তবে কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেশি, যারা ইন্টারমিডিয়েটে রয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন তাদের সংখ্যা বেশি। তারপরে স্কুলের শিক্ষার্থীরাও রয়েছেন, পাশে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল রয়েছে। তারপরে আমরা দেখেছি রাইফেলস স্কুল থেকে এসেছে, নূর মোহাম্মদ স্কুল থেকে শিক্ষার্থীরা এসেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরই স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন। আর যে ভোগান্তির কথা আমি বলছিলাম সেটি আমি যদি একটু সেই চিত্রটি দেখাই, যে এখানে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট একদম নিউ মার্কেট মোড় পর্যন্ত চলে গিয়েছে এবং মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাধারণ মানুষও বলছে যে এর শেষ আসলে তারাও চান এরকম প্রতিদিন এরকম ভোগান্তিতে আসলে তাদেরকে পড়তে হচ্ছে এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সাধারণ মানুষ বলছেন। এবং তাদের আরেকটি অংশ বলছেন যে শিক্ষার্থীদের যে হাফ পাস সেটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, তাই শিক্ষার্থীদের এই দাবিটি মেনে নেওয়া উচিত। দাবিটি মেনে নিলে শিক্ষার্থীরাও সন্তুষ্ট হবে এবং সাধারণ মানুষও ভোগান্তি থেকে মুক্তি পাবে। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সড়ক ছাড়বেন না, প্রতিদিনই তারা কর্মসূচি দিবেন। এরই মধ্যে
বিআরটিসির যে বাসগুলো রয়েছে সেই বাসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিআরটিসির বাসগুলো হাফ পাস শিক্ষার্থীদের জন্য চালু করবে। তবে বেসরকারি যে পরিবহনগুলো রয়েছে তারা এখন পর্যন্ত রাজি হয়নি এবং তারা এই রাজি না হওয়ার কারণেই শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই হাফ পাস তাদের মৌলিক অধিকার এবং এটি চালু করতে হবে। আর সেই সঙ্গে সড়কের অব্যবস্থাপনার কারণে এবং চালকদের বেপরোয়া মনোভাবের কারণে আর যেন কোনো শিক্ষার্থীর প্রাণ না ঝরে সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বলা চলে যে এই ধানমন্ডি 27 এখন অবরুদ্ধ রয়েছে, সীমিত পরিসরে এখানে গাড়ি চলছে, কিছুক্ষণ পরপর অল্প কিছু গাড়ি তারা ছাড়ছে, কিন্তু সেটি আসলে এই ভোগান্তি দূর করার জন্য যথেষ্ট নয়। আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুরো মিরপুর রোডে তীব্র যানজট, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন, বিক্ষোভ চলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। সেই খবর জানছিলাম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অন্তত 90% চালকের ভারী যান চালানোর লাইসেন্স নেই, অথচ তারা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর ব্যস্ত সড়ক। এদিকে 24 ঘন্টা ব্যবধানে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় 2 জন নিহত হওয়ার পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। এখনো গাড়ি চালাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ও হেলপাররা। বর্জ্য ভাগাড়ে নিয়ে যাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন রাসেল। তার দায়িত্ব যাত্রাবাড়ি এলাকায়। জনবহুল এলাকায় ভারী গাড়ি চালালেও তার নেই ড্রাইভিং লাইসেন্স। দাবি করলেন 6 বছর হেলপার হিসেবে কাজ করার পর বসেছেন চালকের আসনে। কর্মশিক্ষা সবচেয়ে মূল কথা হলো এটা দিই, আমি দীর্ঘত 6 বছর যাবত এই গাড়িতে হেলপারি করছি। 6 বছর যদি আমি একটা গাড়িতে হেলপারি করি তাহলে আমার কি এটা কি যোগ্য না? আমি তো এটা অবশ্যই চালানোর যোগ্য। বুধবার নটরডেম কলেজের ছাত্র মৃত্যুর পরও দিনের বেলাতেই চলছে ডিএসসিসির ময়লার গাড়ি। অধিকাংশ চালকই হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছে ভারী গাড়ি। 4 বছরের বেশি হয়েছে, এখনো কার্ড পাই নাই, আমার বাড়ি হয়ে যেত স্যার, আমি তো কার্ড পাই নাই। একই অবস্থা ঢাকা উত্তর সিটিতে। এখানেও গাড়ি চালাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী ও বদলি চালকরা। গাড়ি তো পাই না, চাকরি বাকরি পাই না, এই জন্য চালাইতেছে। আবার লাইসেন্সের আমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি এখন করতে দেবো, আবার নতুন করে আমার রিনিউ করবো। ভারী গাড়ি চালানো এটা তো অপরাধ না, তা ঠিক আছে, কিন্তু আমি তো বড় গাড়ির থেকেই চালাইতেছি, কিন্তু আমার একটু সমস্যার কারণে লাইসেন্স করতে পারিনি, তার কারণে আমি নতুন করে লাইসেন্স করছি। ঢাকার 2 সিটিতে ময়লার গাড়ি রয়েছে 482টি, যার অধিকাংশের বৈধ চালক নেই। যাদের লাইসেন্স আছে তাদের 90%-এরও ভারী যান চালানোর বৈধতা নেই। তবে 2 সিটি কর্পোরেশনই বলছে দুর্ঘটনার পর শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই এত ড্রাইভারের পদ সিটি কর্পোরেশনের নেই, আউটসোর্সিং করে সিটি কর্পোরেশনের এই গাড়ি চালানোর কাজটি অনেক ক্ষেত্রে সম্পাদন করে থাকেন। নিয়োগের জন্য যে সকল পদ আমাদের ড্রাইভারের পদ ফাঁকা আছে সেগুলো নিয়োগের আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই পদগুলো নিয়োগের অনুমতিও পেয়েছি এবং আমরা এগুলো নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেছি। আমরা আশা করছি যে প্রকৃত লাইসেন্সধারী যারা তাদেরকে আমরা নিয়োগ দেব। 30 বছর বয়সের মধ্যে হেভি লাইসেন্সধারী পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো যাদের আছে হেভি লাইসেন্স করার জন্য বিআরটিএ প্রায় অনেকদিন যাবত তারা লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে, মানে ইস্যু করতে পারছে না। এই সমস্ত কারণে আমরা আবারও বিজ্ঞপ্তি দিচ্ছি। এদিকে বৃহস্পতিবার সাবেক সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর পর দিনের বেলায় ময়লার গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। বর্জ্য সরাতে হবে রাত 10টা থেকে সকাল 7টার মধ্যে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 সাল পর্যন্ত 5 বছরে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 35,000 মানুষ। আর এবছর আগস্ট পর্যন্ত 8 মাসে মৃত্যু হয়েছে 3,500 জনের। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সংস্থাগুলোর উদাসীনতার কারণে বাড়ছে দুর্ঘটনা। দক্ষ চালকের পাশাপাশি আছে নিয়মিত কঠোর তদারকির অভাব। 2018 সালের 29 জুলাই রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বাস চাপায় মারা যান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী। এর প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন ধরে চলে এই আন্দোলন। 3 বছর পর গেল 24 নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় মারা যায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী। তার পরের দিনই পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক সংবাদকর্মী। যাত্রী কল্যাণ সমিতি ও রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব বলছে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35,000 মানুষ। সরকারি পরিবহনের চাপায় প্রাণহানির বিষয়টি উদ্বেগজনক বলছে যাত্রী কল্যাণ সমিতি। যে প্রতিষ্ঠানটি জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবার কথা,
তারা যখন দুর্ঘটনা ঘটায়, তারা যখন মানুষ হত্যা করে, তারা যখন একের পর এক বেপরোয়া চালিয়ে রাজপথে আতঙ্ক তৈরি করে, তখন জনগণের যাবার কিন্তু কোনো জায়গা থাকে না। পুলিশের তথ্য অনুযায়ী এবছরের আগস্ট পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৩৫০০ মানুষ। দুর্ঘটনা প্রতিরোধে দক্ষ চালক নিয়োগের পাশাপাশি কঠোর নজরদারির কথা বলছেন বিশ্লেষকরা। মনিটরিং এর আওতায় আনা হয় না, কারণ প্রথমত হচ্ছে সরকারি সংস্থার গাড়ি যেহেতু তার একটা প্রভাব খাটিয়ে চলতে চায়, এবং এই গাড়িগুলোর আপনার ফিটনেসও যেমন নবায়ন করা হয় না, এবং চালক যারা আছে তাদের লাইসেন্সও ঘাটতি রয়েছে, এবং অনেক ক্ষেত্রে চালক নিজেও চালায় না, ফলে কিন্তু তারা বেপরোয়া আচরণ করে এবং দুর্ঘটনা ঘটায়। সামগ্রিকভাবেই কিন্তু বাংলাদেশে দুর্ঘটনার হারটা বেড়ে যাচ্ছে। সরকারি সংস্থায় চালক নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়াটে খুনি পরিচয়ে হত্যার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ফোনে বুলেট বাবু নামে নিজের পরিচয় দেয়া ওই ব্যক্তির আসল নাম ইয়াসিন বাবু। টার্গেট করা ব্যক্তির গাড়ি চালক তাকে সরবরাহ করতেন সব তথ্য। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ি চালককেও। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ সর্বপ্রথম দেশ হিসেবে সিডিপি নির্ধারিত 3টা বিষয়ে গ্র্যাজুয়েশন মানদণ্ড অর্জন করে। এই 3টি বিষয় হলো: 1. GNI পার ক্যাপিটা, 2. ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স EVI এবং হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স HAI। প্রত্যেকটা ক্যাটাগরিতে বাংলাদেশ তাদের যে মানদণ্ড ছিল সে মানদণ্ড থেকে অনেক বেশি আমরা অর্জন করতে সক্ষম হই। জাতিসংঘের নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশের অর্থাৎ LDC ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য পরপর 2বার সিডিপি ত্রিবার্ষিক পর্যালোচনা করে। এই পর্যালোচনায়ও বাংলাদেশ কিন্তু আমাদের অর্জিত মানদণ্ড আমরা ধরে রাখতে সক্ষম হই। যে সকল মানদণ্ড 2021 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের গ্র্যাজুয়েশনের বিষয়টি পুনরায় বিশ্লেষণ করে এবং সিডিপি কর্তৃক পুনরায় বাংলাদেশ এই গ্র্যাজুয়েশনে বিবেচিত হয়। যদিও কোভিড-19 মহামারী অতিমারী প্রকোপ বাংলাদেশে কেন সারা বিশ্বেই অর্থনীতিকে মন্দা করে ফেলে, সারা বিশ্বব্যাপী এই ধরনের মন্দা দেখা দেয় এবং বাংলাদেশেও। তা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের এই অর্জনগুলি ধরে রাখি এবং এই মানদণ্ড আমরা ধরে রাখি বরং ক্ষেত্রবিশেষে উন্নত করি। অর্থাৎ যতগুলি বিষয় মানদণ্ড হিসেবে বিবেচিত তা অতিক্রম করতে বাংলাদেশ সক্ষম হয় এবং অগ্রযাত্রা অব্যাহত রাখে। জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল ইকোসক, এই ইকোসকের নিকট সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত অর্থাৎ LDC দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য সুপারিশ করে। জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল ইকোসক 2021 সালের জুন মাসে সিডিপি এর সুপারিশ গ্রহণ করে। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদে তা পেশ করে। 2021 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাব বা রেজুলেশনটি আলোচনা করে এবং সর্বসম্মতিক্রমে এই রেজুলেশনটা পাস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে 2021 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষ এবং 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সময় এই অর্জন এটা আমাদের জন্য অনেক গৌরবের, কারণ জাতির পিতার জন্ম শতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই সময় যখন আমরা উদযাপন করছি সেই সময় এই যুগান্তকারী অর্জন বাংলাদেশ পায়। বাঙালি জাতির জন্য একটা বিরল সম্মান অর্জন। বিশ্বসভায় বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য একটা অনন্য উত্তরণ। 2008 সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষিত রূপকল্প 21 এবং এরই আলোকে আমরা যে পরিকল্পনাগুলি পরপর নিয়েছি সেই সময়
প্রকৃতপক্ষে অনেকে এটা ধারণাই করতে পারেননি যে বাংলাদেশে এই ধরনের উত্তরণ ঘটতে পারে, কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে আমরা এগিয়েছি বলেই এটা সম্ভব হয়েছে। কারণ আমরা যেমন প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, তাছাড়া আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, এমনকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন আমরা প্রণয়ন করে বাস্তবায়ন করছি। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমরা কিন্তু কাজ করেছি। আমরা কিছু আশু করণীয় কি সেটাও যেমন সুনির্দিষ্টভাবে কাজ করেছি, অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, তারপরেও আমরা জানি যে এটার মানে একটা ফলাফল বাংলাদেশের জনগণ পাবে। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আমরা যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র করতে গেছি সেখানে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা সমালোচনায় কান দেই নেই, কারণ আমরা জানি এই দেশটাকে আমরা চিনি, আমাদের অভিষ্ট লক্ষ্য স্থির করে আমরা এগিয়েছি। আমরা সেইভাবেই দেশের উন্নয়ন কাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিয়ে আমরা কাজ করেছি। ঠিক সেইভাবে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছি, যার ফলে এমডিজি যে ঘোষণা দিয়েছিল 2000 সালে জাতিসংঘ, সেটা সফল বাস্তবায়ন আমরা করি। এরপর আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করি, এবং সঠিক দিক নির্দেশনা নিয়েই রাষ্ট্র পরিচালনা করা হয়। একই সঙ্গে জাতিসংঘ ঘোষিত আমরা এসডিজি, যেটা 2015 সালে জাতিসংঘ এসডিজি ঘোষণা করে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে অংশ যেগুলি আমাদের দেশের জন্য প্রযোজ্য, সেগুলির সাথে নিয়ে আমরা আমাদের সপ্তম এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন শুরু করি। 2021 থেকে 2041কে আমরা লক্ষ্য রেখে আরেকটি প্রেক্ষিত পরিকল্পনা ইতিমধ্যে আমরা প্রণয়ন করেছি, যেখানে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ যাতে হয় সেই পরিকল্পনাই আমরা হাতে নিয়েছি। পাশাপাশি 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত 2030 সাল পর্যন্ত যে উন্নয়ন, সেই স্থায়ী উন্নয়নের কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ এই কারণে 2008 নির্বাচন, 2014 নির্বাচন, 2018 জাতীয় নির্বাচন, প্রতিটি নির্বাচনে তারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমাদের জয়যুক্ত করেছেন এবং আমরা জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আর এর ফলশ্রুতিতেই আজকে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি বলে আমরা বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি। তবে একথা ঠিক যে এই যাত্রাপথ কখনো সুগম ছিল না, আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, অনেক অপপ্রচারের শিকার হতে হয়েছে। এবং কারণ আমরা দেখেছি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, পেট্রোল বোমা মারা, বাস, চলন্ত বাস, গাড়ি, এমনকি স্কুটার, ড্রাইভার, প্রাইভেট কারের লোকদের টেনে বের করে আগুন দিয়ে পুড়িয়েছে। সেই অগ্নি সন্ত্রাসের শিকার একজন আমাদের পার্লামেন্ট মেম্বারও আছে এখানে সে উপস্থিত। ঠিক এইভাবে গাড়ি পোড়ানো, রাস্তা কেটে ফেলে দেওয়া, হাজার হাজার গাছ কেটে ধ্বংস করা, মানুষকে হত্যা, তারপর হরতাল, অবরোধ বোধহয় এখনো বিএনপি তুলে নেয়নি, সেই অবরোধ সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য। এরই পাশাপাশি আবার একই সাথে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, ঝড়, বৃষ্টি, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আমাদের মোকাবেলা করতে হয়েছে। কিন্তু আমরা কিন্তু যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফল, যেটা আমরা সব কিছু কিন্তু মোকাবেলা করেছি, কিন্তু সব কিছু এরপরে আসলো এই কোভিড-19 অর্থাৎ আপনার করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসেও সমগ্র বিশ্বের অর্থনীতি যেখানে স্থবির, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অর্থনীতি সচল রাখতে, এবং আমরা প্রায় 1,30,000
৮৮,০০০ কোটি টাকার প্রণোদনা দিয়ে নগদ অর্থ সরবরাহ একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষকে দিয়েছি। আমরা অন্য সব কিছু বাদ দিয়ে মানুষের হাতে যেন টাকা যায়, মানুষের হাতে যেন খাবার যায়, খাদ্য যেন নিরাপত্তা থাকে, সেদিকে ব্যাপকভাবে আমরা কর্মসূচি পালন করেছি। আমাদের কৃষক, শ্রমিক, আমাদের মেহনতি মানুষ, চাকরিজীবী, শিক্ষক, ছাত্র ছাত্রী সকলের, দেশের সর্বস্তরের জনগণের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ব্যাপকভাবে আমরা এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সহযোগিতা করেছি। শুধু বাজেট থেকে না, সরকারি কোষাগার থেকে না, এমনকি প্রধানমন্ত্রীর তহবিল থেকেও আমরা কয়েকশো কোটি টাকা মানুষের মাঝে বিলিয়েছি। অর্থাৎ মানুষকে সব ধরনের সহযোগিতা করা, সেই সহযোগিতাটুকু আমরা করতে পেরেছি। আর যার ফলাফল হলো যে আজকে বাংলাদেশ সেই অতিমারী সময়ও আমাদের অর্থনীতি গতিশীল থেকেছে এবং যে 3টি মানদণ্ড আমরা অর্জন করেছিলাম সেটা তো হ্রাস পায়নি, বরং আমরা আরও সামনে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য একটি সামনে আছে, সেটা হলো 2041 সালের মধ্যে বাংলাদেশ যাতে উন্নত সমৃদ্ধ দেশ হয় সেই লক্ষ্যটা অর্জন করা। ইতিমধ্যে আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি। তাছাড়া বাংলাদেশ একটা বদ্বীপ, এই বদ্বীপটা এই অঞ্চলের মানুষ তারা একদিকে যেমন জলবায়ু অভিঘাত থেকে যেন তারা রক্ষা পায়, অপরদিকে আর্থসামাজিকভাবে উন্নতি করে একটা সুন্দর জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি। কাজে সেই পরিকল্পনা আমি মনে করি যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু অন্তত একটা সুন্দর জীবন পাবে। মাননীয় স্পিকার, এই রেজুলেশনটা হবার পর আমার পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাব্বা ফাতিমা বক্তব্য প্রদান করেন এবং তার প্রদত্ত বক্তব্যে তিনি রেজুলেশনটি গ্রহণের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছাতে সহায়তার জন্য সকল দেশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার বক্তব্যে 3টি বিষয় উঠে আসে। তিনি 3টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেন। একটা হচ্ছে এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য প্রণোদনা ভিত্তিক আন্তর্জাতিক সহায়তা কাঠামো নিশ্চিত করা। যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত, কোভিড-19 ইত্যাদি মোকাবেলা করার সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের বিষয়কে জাতিসংঘের এজেন্ডা আরও গুরুত্ব আরোপ করা। এবং আমি আরও আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সঙ্গে আমাদের একটা প্রতিবেশী দেশ নেপাল এবং লাওস, তাদেরও এই প্রস্তাব ওখানে উত্থাপন হয় এবং বাংলাদেশের সাথে লাওস এবং নেপাল তারাও আপনার উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে গ্র্যাজুয়েশন লাভ করে। কাজে আমি বাংলাদেশের জনগণকে যেমন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে নেপাল, ভুটান এবং তাদের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই দেশটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাংলাদেশকে। আমরা তখন জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি খবরের পরের অংশে। শনাক্তের পরপরই যুক্তরাজ্য, জার্মানি, ইটালি সহ বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া ধরনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য হাতে না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাউথ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার 1 সপ্তাহ না যেতেই হুহু করে বাড়ছে এর সংক্রমণ। এরই মধ্যে এই ধরন শনাক্ত হয়েছে ইউরোপের নানা দেশে। এখন পর্যন্ত যুক্তরাজ্যে 2 জন, জার্মানিতে 2 জন, বেলজিয়ামে 1 জন, ভারতে 2 জন, ইতালিতে 1 জন এবং চেক রিপাবলিকে 1 জনের শরীরে অমিক্রন পাওয়া গেছে। এর আগে ইসরায়েল, হংকং ও বতসোয়ানায় এই নতুন ধরন শনাক্ত হয়। নাগালের বাইরে যাওয়ার আগে এবার আগাম বিধিনিষেধ জারি করছে নানা দেশ।
বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে ভ্রমণকারী প্রত্যেকের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী সপ্তাহ থেকে গণপরিবহন সহ জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আফ্রিকার 9 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি এবং সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া। এদিকে এখন পর্যন্ত অমিক্রন শনাক্ত না হলেও সব ধরনের সাবধানতা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে আগামী 3 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে সব দেশের নাগরিকদের জন্য সীমানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। অন্যদিকে ভারতের কর্ণাটক সরকার অমিক্রন ঠেকাতে রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা বাড়িয়েছে। ওমান, সংযুক্ত আরব আমিরাত ও মিশর 28 নভেম্বর থেকে আফ্রিকার দক্ষিণাঞ্চলের 7টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে অমিক্রন ঠেকাতে নিষেধাজ্ঞা দেয়া 27 দেশের সাথে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে দেশে দেশে এই নিষেধাজ্ঞাকে তাদের ওপর শাস্তি হিসেবে দেখছে সাউথ আফ্রিকার সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বে করোনায় গত 24 ঘন্টায় 6011 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,83,000-এর বেশি। এই নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 52,13,000, আর এ পর্যন্ত আক্রান্ত 26,13,00,000-এরও বেশি। শনিবার বিশ্বে করোনায় সর্বোচ্চ 1,239 জন মারা গেছে রাশিয়ায়। সেখানে নতুন শনাক্ত 33,946 জন। দেশটিতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,71,000, আক্রান্ত 9,53,000-এরও বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 49,311 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। ইউরোপে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 15%, তবে মৃত্যু কমেছে 0.6%। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 91 জন, নতুন শনাক্ত 17,892 জন। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ কমেছে 20%, প্রাণহানি কমেছে 24%। চট্টগ্রাম টেস্টে তাইজুল ইবাদত নেপুণ্যে লিডের আসা বাংলাদেশের তৃতীয় দিন 2 সেশনে দাপট দেখায় বোলাররা। তাইজুল ইসলামের 6 উইকেটের সাথে জোড়া উইকেট নেন ইবাদত হোসেন। এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 9 উইকেটে 276 রান। তাইজুলের হাত ধরে সাফল্য শুরু। দিনের প্রথম ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউ করেন তিনি। পরের বলে আজহার আলীকে আউট করেন। হ্যাট্রিক সম্ভাবনা তৈরি করেন বাঁহাতি স্পিনার বাবর আজম ও বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদী মিরাজের শিকার পাকিস্তান অধিনায়ক। এরপর আবারও তাইজুলের আঘাত, ফেরেন ফাওয়াদ আলম। চাপের মধ্যে সেঞ্চুরি তুলে নেন আবিদ আলী। মধ্যাহ্ন বিরতির পর প্রথম আঘাত ইবাদতের, ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। সেঞ্চুরিয়ান আবিদ আলী ও হাসান আলীকে ফিরিয়ে 5 উইকেট শিকার তাইজুলের। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 330। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত সংবাদ দেখতে।